আজ 17ই আগস্ট সোমবার দেখে নেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 40টি তাজা গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। জলেই কোলাই ব্যাকটেরিয়া, কয়েক রিপোর্ট দেখেই কড়া অ্যাকশন রেলমন্ত্রীর। ককরোচ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্য জুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা। নিষিদ্ধ জিনিসের প্রচার আইনি বিপাকে শাহরুখ অজয় টাইগাররা। বয়স না হলে চাপকে পিঠের ছাল তুলে দিতাম, মাস্টার মশাই আশিস বন্দ্যোপাধ্যায়কে কেন হুমকি দিয়েছিলেন বিজেপির মন্ডল সভাপতি। পটপট করে আওয়াজ, আমার উল্টো দিকে 7 জন মরে গিয়েছে, ভগবান বাঁচিয়েছেন, তারাপীঠের হোটেলের হারহিম অভিজ্ঞতা বললেন আবাসিক। সেল তৈরির ছক, তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান। সন্ধান নামলেই গা ছমছম, কাকসার 2 স্বাস্থ্য কেন্দ্র যেন ভূতের বাংলো, পরিষেবাও তথৈবচ। হুগলি নদীতে ইলিশের মরো কষণি সংকেত। মাত্র 27 বছর বয়সী প্রয়াত ঘোস্ট খ্যাত অভিনেত্রী। মুখ্যমন্ত্রী যা বলেন তা করেছেন, কেষ্টর মুখে কেন বারবার শুভেন্দুর নাম। মানুষ পাচারের অভিযোগ আব্দুলের বিরুদ্ধে, পুলিশ ধরতে যেতেই হামলা সঙ্গীদের। তারপর আয়ুষ্মান ভারত চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাস্তবায়ন, রাজ্যে প্রথম উপভোক্তা বাঁকুড়ার যুবক। তারাপীঠ কাণ্ডে সেই হোটেলের মালিক গ্রেফতার, মৃতের সংখ্যা বেড়ে হলো 7, বেরোনোর এক দরজা বন্ধ ছিল, দেখছে পুলিশ। 4 বছর পর মুম্বাই থেকে গ্রেফতার ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত মসাদ, বর্ধমান আদালতে চলছে বকরি হত্যার মামলা। অন্নপূর্ণা আয়ুষ্মান সীমান্তে কাটাতার, চিংড়িঘাটায় মেট্রো, চটকল খোলা, বিনিয়োগ টানা 100 দিনে কি করলো সরকার। বন্দে মাতারামে বাধা, পাপের ক্ষমা নেই, সানিয়াকে নিশানা শাহের, বঙ্কিমের উত্তরসূরিদের চিঠি হাতে আক্রমণাত্মক শুভেন্দু। বৃষ্টি ভেজা দার্জিলিং এ 200 ফুট নিচে খাদে পড়ল পর্যটকের গাড়ি। স্বাধীনতা দিবসের রাতে বিশ্রাম মুন্ডা আম্বেদকর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরো পাকিস্তানের মুদ্রা, আন্তর্জাতিক যোগ তদন্তে পুলিশ। এবার বিনামূল্যে হাঁটু হিপ প্রতিস্থাপন, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার উদ্বোধন শুভেন্দুর। রাজনীতির বিশেষ বলি, দীর্ঘদিনের সতীর্থ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মমতা। দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি, চাঞ্চল্য দুর্গাপুরে। পার্ক স্ট্রিটে কোনো হকার থাকবে না, বড় ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার। অন্নপূর্ণা না পেলে কেন পেলেন না জানতে পারবেন, কি বললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের কোন কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মানের ক্যাশলেস পরিষেবা, জানতে ক্লিক করুন এই লিঙ্কে। জেলে বসে কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ছক টিএমসি নেতার, নদিয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ককরোচ জনতা পার্টির কর্মী বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাঁকুড়ার ইন্দাসে বিজেপির নেতা সহ ধৃত 8। গাড়ি থামিয়ে গুলি, পরপর কোপ, নদিয়ার কংগ্রেস নেতা ও পুত্রকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ 3। ফেক টাকার পাহাড়, বোলপুরে গ্রেফতার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী, ফ্ল্যাট থেকে 800 গ্রাম সোনাও পেল পুলিশ, নগদ কত। শিয়ালদহ বারাসাত এসি লোকালে এবার দৌড়াবে বনগা পর্যন্ত। 80 বছরের এক মানুষ ধৃত, নির্মল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় সরব অভয়ার মা, জানালেন কারণও। এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শ্রাবণের শেষ সোমবারে জল ঢালতে গিয়ে বিহারে মর্মান্তিক দুর্ঘটনা, প্রবল হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু 7 পুণ্যার্থীর। শ্রাবণের শেষ সোমবারে বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধাম মন্দিরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার ভোর থেকেই শিবের মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তের ভিড় জমেছিল মন্দির চত্বরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রবল ভিড়ের মধ্যে আচমকা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার আশঙ্কায় ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সকলে একসঙ্গে ছুটতে শুরু করলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি এবং হুড়োহুড়ি। এই ঘটনায় পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে অন্তত 7 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। আহত হয়েছেন বহু মানুষ, তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। লক্ষ্মীসরাইয়ের জেলা শাসক জানান, সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ বাড়ছিল। সকাল 6:30 থেকে পৌনে 7টার দিকে 2টি ট্রেন আসায় ভিড় আরো বেড়ে যায়। পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও
আচমকা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পরই পরিস্থিতি বেসামাল হয়ে যায়। ঘটনার পর মন্দির চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন 1,45,00,000, খারিজ 17 লক্ষ আবেদন। কেন বাদ পড়ল নাম? ফের আবেদন কোথায়, কিভাবে? সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার। আগামী 20 আগস্টের মধ্যে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর জন্য মোট 4,350 কোটি টাকা দেওয়া হচ্ছে। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে 1,62,00,000 আবেদন যাচাই করা হয়েছিল। তার মধ্যে 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে। তবে 10ই জুলাই পর্যন্ত মোট 1,80,00,000 আবেদন জমা পড়েছিল। বাকিদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। কেন বাতিল হয়েছে এত আবেদন? সরকারের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ না থাকায় আবেদন বাতিল হয়েছে। 17 লক্ষের মধ্যে অন্তত 10 লক্ষ আবেদন এই কারণেই খারিজ হয়েছে। এছাড়াও সরকারি কর্মচারী হওয়া বা আয়কর দেওয়ার কারণে কিছু আবেদন বাতিল হয়েছে। যাদের নাম বাদ পড়েছে তারা ফের আবেদন করার সুযোগ পাবেন। 20 আগস্ট থেকে নির্দিষ্ট পোর্টালে সোশ্যাল রেজিস্টার অপশনে গিয়ে আবেদন করা যাবে। সেই আবেদন জেলা শাসক স্তরে ফের যাচাই হবে। কোনো ত্রুটি না থাকলে উপভোক্তারা টাকা পাবেন। অভিযোগ থাকলেও পোর্টালের মাধ্যমে জানানো যাবে। এদিকে 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের নথি যাচাই চলছে। এই প্রক্রিয়া শেষ হতে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সংযোগের সমস্যা সমাধানে বিডিওদের ব্যাংকের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন জায়গায় শিবির করার নির্দেশও দিয়েছে সরকার। তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ অনেকে, মৃত অন্তত 6, বাড়তে পারে মৃতের সংখ্যা। ভোর রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শ্রাবণের শেষ সোমবার হওয়ায় হোটেলে পুণ্যার্থীদের ভিড় ছিল। আচমকা আগুন লাগায় ঘুমের মধ্যে আটকে পড়েন বহু মানুষ। জানা গিয়েছে, ভোর রাতে হোটেলের একতলায় বিদ্যুৎ সরবরাহের এনসিবিতে আগুন দেখতে পান কর্মীরা। এরপর চিৎকার ও ডাকাডাকি শুরু হলেও ততক্ষণই আগুন লাগে দ্রুত গোটা বিল্ডিংটি ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফাইবারের সামগ্রীতে আগুন ধরে যাওয়ায় তা আরো দ্রুত ছড়িয়ে পড়ে। হোটেলের পাশেই থানা থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধার কাজ। এখনো পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পর্যটক এবং হোটেল কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে। কারো আগুনে দগ্ধ হয়ে আবার কারো ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। কমপক্ষে 10 থেকে 15 জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এক পর্যটক জানান, ভোর 4টের সময় বিকট আওয়াজ শুনে দরজা খুলতে গিয়ে দেখেন আগুনে ঢুকে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে প্রায় 45 মিনিট ঘরে আটকে থাকার পর পুলিশ দরজা ভেঙে তাদের উদ্ধার করে। দমকলে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নি নিরাপত্তা বিধি মানা হয়েছে কিনা, হোটেলের বিদ্যুৎ ব্যবস্থা এবং পরিকাঠামোর অনুমোদন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় হোটেল মালিককে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বয়স না হলে পিঠের ছাল তুলে নিতাম, আশিস বন্দ্যোপাধ্যায়কে কেন এমন হুমকি দিয়েছিলেন বিজেপির মণ্ডল সভাপতি? আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, অপরাধ প্রমাণের আগেই একজন বয়স্ক মানুষকে যেভাবে মানসিকভাবে হেনস্থা করা হয়েছিল, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুই তারই উদাহরণ। কুণাল ঘোষ বলেন, এখন এমন একটি প্রবণতা তৈরি হয়েছে যেখানে কোনো অভিযোগ প্রমাণের আগেই কাউকে চোর বলে দেওয়া, সামাজিকভাবে কলঙ্কিত করা এবং মানসিকভাবে চাপের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এরপরই 21 জুলাইয়ের একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গ তোলেন কুণাল। ভিডিওয় দেখা যায় 21 জুলাইয়ের সভায় যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে শক্তি করে দাঁড়িয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে তার সামনে এসে দাঁড়ান বর্ধমান উত্তর বিধানসভা 6 নম্বর মণ্ডল সভাপতি সৌমিত্র ঘোষ। অভিযোগ, আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার পাশাপাশি তাকে মারধরের হুমকি দেওয়া হয়। তাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, বয়স না হলে চাপকে পিঠের ছাল তুলে দিতাম। কুণাল ঘোষের অভিযোগ, মাঝ রাস্তায় একজন বয়স্ক মানুষকে এইভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার দাবি, এই ধরনের মানসিক চাপের বিষয়টি আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রেক্ষাপটে খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের তৃণমূল পার্টি অফিস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশে পাওয়া যায় তার নিজের হাতে লেখা একটি চিঠি, যেখানে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছিলেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া এবং শক্তিগড়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যায় করা হয়েছিল। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী দেখবেন বলে জানিয়েছেন তিনি। সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাঁকুড়ার ইন্দাসে বিজেপি নেতার সহ ধৃত 8। ককরোচ জনতা পার্টি বা সিজেপির এক কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে বাঁকুড়ার ইন্দাসে এক বিজেপি নেতার সহ মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের স্ত্রী হাসিনা বেগমের অভিযোগের ভিত্তিতে সেই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, নৃশংসভাবে মারধর, হামলা এবং সম্পত্তি নষ্ট করার সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 13ই আগস্ট করিসুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন সিজিবি কর্মী শেখ আব্দুল হাফিজ। অভিযোগের পর স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ তার বাড়িতে হামলা চালায়। লাঠি রড ও শাবল দিয়ে হামলার অভিযোগ উঠেছে। হাফিজ কোনো ক্রমে বাড়িতে ঢুকে প্রাণে বাঁচলেও তার বাবা শেখ মোহাম্মদ মফিককে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেই শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপরে উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতের স্ত্রী 10 থেকে 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অষ্টম মাঝি নামে একজন স্থানীয় বিজেপি নেতা বলে জানা গিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এফআইআর এর নাম থাকা 5 জনের মধ্যে 3 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, বাকিদের গ্রেফতার করা হবে। তার দাবি, ঘটনায় সিজিবির কোনো বিষয় নেই, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। সই জালিয়াতিতে অভিষেক যুক্ত বলে এখনই মনে করছে না হাইকোর্ট। 30 নভেম্বর পর্যন্ত রক্ষা কবচ বাড়ালেন বিচারপতি চন্দ। বিধায়কদের সই জালিয়াতি মামলায় আবারও স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ তার বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপের পর রক্ষা কবচে মেয়াদ বাড়িয়ে 30 নভেম্বর পর্যন্ত করেছেন। মামলার শুনানিতে রাজ্যের এএজি জানান, 5 বিধায়কের সই জাল করার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে 3 জনের সই জাল প্রমাণ হওয়ায় ফরেনসিক রিপোর্ট মিলেছে। আদালতে জানতে চাই, এই জালিয়াতির সঙ্গে অভিষেকের যোগের কি প্রমাণ রয়েছে। এরপরে বিচারপতি কৌশিক চন্দ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জালিয়াতিতে যুক্ত প্রাথমিকভাবে আদালত তা মনে করছে না। আদালত আরও জানতে চাই, জাল নথি কে তৈরি করেছিল এবং কিভাবে জালিয়াতি হয়েছে। সিআইডি তদন্ত এখনো চলছে। মামলার পরবর্তী শুনানি হবে নভেম্বরে। টানা বৃষ্টিতে কলকাতায় জল যন্ত্রণা, কোথাও গোড়ালি, কোথাও হাঁটু ছুঁই জল। সপ্তাহের প্রথম দিনই নাজেহাল জনজীবন। সোমবার সকাল থেকে কলকাতা আকাশ কালো। নাগারে বৃষ্টির জেরে উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে জল যন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল এভিনিউ, গড়িয়াহাট সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটু ছুঁই জল। জল জমার কারণে রাস্তায় যানবাহনের গতি কমেছে। ঠনঠনিয়া, কালীবাড়ি সংলগ্ন এলাকা সহ মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে। নিকো পার্ক সংলগ্ন রাস্তাতেও জল দেখা গিয়েছে। চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর 5 এবং সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটামুখী রাস্তাতেও ধীর গতিতে চলছে যানবাহন। টানা বৃষ্টির জেরে কলকাতার 16টি বড় সব পাম্পিং স্টেশন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব এলাকায় জল জমেছে সেখানে পাম্পের মাধ্যমে জল বের করার চেষ্টা চলছে। তবে বৃষ্টি চলতে থাকায় কোথাও কোথাও জল নামতে সময় লাগছে। দুপুর 1টা পর্যন্ত বেলগাছিয়ায় সবচেয়ে বেশি 104 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানিকতলায় 91, পাগলাডাঙ্গায় 93, তপসিয়ায় 85 এবং ঠনঠনিয়ায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে উত্তর হাওড়ায় বাবুডাঙ্গায় একটি 3তলা বাড়ির ভিতরের অংশ খসে পড়ে। ভিতরে আটকে পড়া বাড়ির মালিককে উদ্ধার করেন দমকল কর্মীরা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বলে জানা গিয়েছে। মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশ যাত্রার আগে দ্রুত শুনানি রাজ্যে অভিষেকের। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ তোলে বিদেশ যাত্রার আগে দ্রুত শুনানির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী অয়ন ভট্টাচার্য। অভিষেকের আইনজীবীর দাবি, কি কারণে তার ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে ব্যাংকের তরফে কিছু জানানো হয়নি। তার আরও দাবি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107তম ধারা প্রয়োগ না করে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই ধারা অনুযায়ী অ্যাকাউন্ট ফ্রিজ করতে পুলিশের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার কথা। বিচারপতি জানতে চান, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা চলছে কিনা। জবাবে তার আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি মামলায় সহযোগিতা করছেন। এরপর মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। আগামী বুধবারই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি নিয়ে আগেও
আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে তাকে বিদেশ যাত্রার অনুমতি দেয়। ডিম থেরাপি থেকে বাঁচতে সঙ্গে রাখবেন আগ্নেয়াস্ত্র, কালীঘাটপন্থী কীর্তি আজাদের মন্তব্যে বিতর্ক। রাজ্য প্রশাসন থেকে শাসক দলের সর্বোচ্চ নেতা যতই নিষেধ করুন, দুর্নীতিগ্রস্ত নেতাদের উপর ডিম থেরাপি চলছে। প্রকাশ্যে তাদের দেখলেই ডিম ছুড়ছেন উত্তেজিত জনতা। এই পরিস্থিতি থেকে বাঁচতে এবার নিজের সঙ্গে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার কথা বলে বিতর্কে জড়ালেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সোমবার নিজের সংসদীয় এলাকায় সাংবাদিক বৈঠকে কীর্তি আজাদ বলেন, আমরাও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি। আমাদেরও নিজেদের আত্মরক্ষার অধিকার আছে। তিনি আরো বলেন, তারা ভয় পাওয়ার মতো লোক নন এবং দেশের মর্যাদার জন্য ক্রিকেট খেলেছেন। কীর্তি আজাদের এই মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, কীর্তি আজাদ যদি আগ্নেয়াস্ত্র রাখার কথা বলেন তাহলে তাকে হাইড্রায় তুলে বিহার পার করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ হিসেবে ডিম থেরাপির ঘটনা সামনে এসেছে। সৌগত রায়, মহুয়া মৈত্র, কুণাল ঘোষদের মতো তৃণমূল নেতারাও এমন হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ। এদিন কীর্তি আজাদ আরও দাবি করেন, বাংলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনকি আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলার পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, সেখানে সমুদ্রে জলদস্যু ঘোরে, আর বাংলার শহর ঘর ও গলিতে জলদস্যু এবং ডাকাতরা ঘুরে বেড়াচ্ছেন। ভাদু শেখ হত্যাকাণ্ডে বড় সাফল্য সিবিআই এর। 4 বছর পর মুম্বাই থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত মাসাদ শেখ। বীরভূমের তৃণমূল নেতা তথা বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল সিবিআই। ঘটনার পর থেকে অন্যতম অভিযুক্ত মাসাদ শেখ গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ। অবশেষে 4 বছর পর গত শুক্রবারই মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাইয়ের ডংরি থানা এলাকার ওয়াদিবান্দার এবং টবুকো গলিতে অভিযান চালিয়ে মাসাদকে পাকড়াও করা হয়। পরে মুম্বাইয়ের আদালতে তাকে পেশ করে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হয়। 15 আগস্ট ছুটি থাকায় তাকে বর্ধমানের সিজিএম আদালতে পেশ করা হয়। আদালত মাসাদকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আগামী সোমবার বর্ধমানের 3য় জেলা ও দায়রা আদালতে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2022 সালে 21শে মার্চ বকটুইমারের কাছে একটি চায়ের দোকানের সামনে ভাদু শেখকে গুলি করে এবং বোমা ছুড়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে বকটুই। ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শিশু ও মহিলা সহ মোট 10 জনের মৃত্যু হয় সেই ঘটনায়। ভাদু শেখ খুন এবং বকটুই গণহত্যা দুটি পৃথক মামলা। তদন্ত প্রথমে সিটের হাতে থাকলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। ভাদু শেখ খুনের মামলায় মাসাদ শেখের নাম চার্জশিটেও ছিল। দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে মুম্বাই থেকে তাকে গ্রেপ্তারকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সিবিআই।